নিউ আলিপুর এলাকায় অরফানগঞ্জ বলে একটি জায়গায় সেখানে বিজেপি এই গানটি প্রকাশিত করেছে। এটা হচ্ছে ভবানীপুরের শুভেন্দুদার যে যুদ্ধের রণহুঙ্কার সেই গান। এটা আসলে ধর্মযুদ্ধের এবারের 2026-এ যে পশ্চিমবঙ্গে ধর্মযুদ্ধটা হতে চলেছে সেই ধর্মযুদ্ধের এটা রণদুন্দুভি, এটা রণভেরি। এই গান ভবানীপুরের বিজেপি কর্মীদের, ভবানীপুরের পরিবর্তনকামী মানুষদের এবং আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানুষদের এটা উজ্জীবিত করবে। গানটা হচ্ছে কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। এটা ভবানীপুরের যুদ্ধ সঙ্গীত। কাটবে এবার অন্ধকার শুভেন্দুদার অঙ্গীকার। যারা প্রশ্ন করছিলেন যে বিজেপির এবার তাহলে নেতা কে, পশ্চিমবঙ্গে কাকে মুখ করে নির্বাচন হচ্ছে, অনেকটা তারা উত্তর পেয়ে যাবেন যে শুভেন্দুদা শুধুমাত্র বিরোধী দলনেতা নন। 26-এ যে পরিবর্তনের যুদ্ধ হতে যাচ্ছে, যে ধর্মযুদ্ধ, তার নেতাও শুভেন্দু অধিকারী। বিজেপি সরাসরি তার নাম ঘোষণা করেনি, কিন্তু যেভাবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর যে দৃঢ় প্রতিজ্ঞা তাকে তারা শ্রদ্ধা জানিয়েছে এবং তাকেই তারা নেতা হিসেবে যে বেছে নিয়েছে এটা বোঝাই যাচ্ছে। সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে যে নৈরাজ্যটা সৃষ্টি করেছেন সেই নৈরাজ্য যদি শেষ করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং বিজেপি তো কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, স্বাভাবিকভাবেই পুরো বিজেপি টিম, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এ রাজ্যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সকলের নেতৃত্বে আরএসএস, বিজেপি, যদিও আরএসএস সামাজিক সংগঠন তবে আরএসএসের ভূমিকা তো একেবারে অস্বীকার করা যায় না। তারা পরিবর্তনের লড়াইয়ে, বিশেষ করে তারা তো রাজনীতিতে থাকে না, কিন্তু এই যে সমাজ ব্যবস্থাকে তো তারা অস্বীকার করতে পারে না। যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, যেভাবে রামনবমীর মিছিলে হামলা হয়, পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে এখন আজানের টাইমিং টানাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। কয়েকদিন আগে চড়ক দেখলাম আমরা, কয়েকটা জায়গায় চড়কে বাধা দেওয়া হলো। স্বাভাবিকভাবে আরএসএসও তারা চুপ থাকতে পারছে না। তারাও বলছে, যেহেতু তারা রাষ্ট্র নির্মাণের সংগঠন, হিন্দু জাতি নির্মাণের সংগঠন, তারাও বলছে যে এমন কাউকে ভোট দিতে হবে, এমন সংগঠনকে ভোট দিতে হবে, এমন রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, এমন ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে যারা হিন্দুদের রক্ষায় লড়াই করবে, যারা ভারতের রক্ষায় লড়াই করবে। এবং বিজেপি এবার বুঝিয়ে দিচ্ছে সমস্ত ভাবধারার যে সংগঠন আছে, তাদের বিচারধারা পরিবারের সংগঠন, সবাইকে একচ্ছত্র নিয়ে তারা এবার লড়াইয়ে ময়দানে নামছে। কোনো আলাদা আলাদা লড়াই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে এককাট্টা হয়ে লড়াই করতেই হবে, কারণ 30% মমতা বন্দ্যোপাধ্যায় তো মার্কস নিয়েই ময়দানে নামেন। ফলে বিজেপিকে যদি পাস করতে হয় তাহলে সেই পাস মার্কস বাদ দিয়ে 70 নম্বরে লড়াইটা করতে হবে এবং 70 নম্বরে 50 আনতে হবে, যেটা মনে হচ্ছে খুব একটা কঠিন কাজ আর নয়, কারণ সেই 70-এর মধ্যে বিজেপি 38-40 এনে দেখিয়ে দিয়েছে। আর 5-6% এদিক ওদিক হয়ে গেলেই গল্পটা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে 1%, কোথাও 0.5%, কোথাও কয়েকশো ভোট এবার ফ্যাক্টর হয়ে যেতে পারে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ পোস্টাল ব্যালট যেটা হয় সেই পোস্টাল ব্যালটে গড়বড় করতে শুরু করে দিয়েছে। আমাদের কাছে একটা তালিকা এসছে যে সমস্ত পুলিশরা পোস্টাল ব্যালটে গড়বড় করার চেষ্টা করছেন, যে সমস্ত পুলিশরা নির্দেশ দিচ্ছেন যে পোস্টাল ব্যালটে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিতে হবে এবং পোস্টাল ব্যালটে যেখানে সরকারি কর্মীরা ভোট দিতে যাচ্ছেন সেখানে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটাকে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ভূমিকাটাকে সরিয়ে দেওয়া যায় না। ফলে ভবানীপুরের লড়াইটা এবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সীমিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের যে লড়াইটা আছে সেই লড়াইকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটে দুর্নীতি করার চেষ্টা করছেন, যেটা শুভেন্দু অধিকারী আটকানোর চেষ্টাও করছেন। যে গানটা লঞ্চ হয়েছে সেই গানের কলিগুলো, সেই গানের শব্দগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এর অন্তর্নিহিত মানে। আমরা এটা শোনাবো, ভিডিওর
শেষের দিকে, এবং এ বিষয়ে বিজেপি নেতা নেত্রীরা কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাবো। কিন্তু আজকে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে যার আপডেট আপনাদেরকে না দিলেই নয়। ইলেকশন কমিশনের কাজকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো পর্যায়ে নামতে চাইছেন। সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, হাইকোর্টে চলে যাচ্ছেন, এবং আদালতে গিয়েও থাপ্পড় খেতে হচ্ছে। আদালত আজকে বলে দিচ্ছে যে বদলি যেটা হচ্ছে সেখানে কোনো হস্তক্ষেপ তারা করবে না। প্রথম দিন থেকে এসআইআর বানচাল করতে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে গেছেন। প্রথম দিন থেকে এসআইআরের পাশাপাশি নির্বাচনকে কিভাবে আটকানো যায়, নির্বাচনে কিভাবে গণ্ডগোল পাকানো যায়, কিভাবে প্যাঁচ লাগিয়ে দেওয়া যায়, জেতার জন্য অন্যদিকে দৃষ্টি যাতে ঘোরানো যায়, সেই সমস্ত ব্যবস্থা তিনি করার চেষ্টা করছেন। কিন্তু এবার আর তিনি পারছেন না, কারণ এবার ইলেকশন কমিশন একেবারে কোমর শক্ত করে ময়দানে নেমেছে, এবং বিরোধী দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টিও কোমরটা শক্ত করে ময়দানে নেমেছে। তারা 5 বছর 2021-এর পর সবাই বলতো না বিজেপি কেমন থিতিয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। আসলে ঝড় আসার আগে যে নিস্তব্ধতা থাকে বিজেপির ক্ষেত্রে, আমার মনে হয় সেটাই কাজ করছিল। তারা এই 5 বছর ধরে শুধুমাত্র রিসার্চ করে গেছে। বিজেপির না রিসার্চ টিম খুব স্ট্রং। তারা রিসার্চ করে গেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে যেতেন, কোন কোন কৌশল অবলম্বন করেন। ইঁদুরের যে গর্ত হয়, ইঁদুরের গর্ত আপনারা দেখেছেন, ঢোকার একটা মুখ, কিন্তু পালানোর অনেকগুলো মুখ থাকে, অনেকগুলো পালানোর মুখ থাকে, সেখান থেকে ইঁদুর ঢুকতেও পারে, বেরোতেও পারে। এরকম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকার কতগুলি গর্ত মুখ আছে, সেগুলো ইলেকশন কমিশনও যেমন দেখেছে, ভারতীয় জনতা পার্টিও আমার মনে হয় সেইগুলো ওয়াচ করেছে। তারা সে বিষয়ে যথেষ্ট বাকিবহাল থেকেছে, তারা খোঁজ খবর নিয়েছে, তারা চেষ্টা চালিয়ে গেছে, তারা দেখেছে, এবং এখন সমস্ত গর্তে জল ঢেলে দেওয়া হচ্ছে। এবার ইঁদুর পালাবে কোথা থেকে? এমনিতেই এ রাজ্যে মা বোনেদের যেভাবে 2021-এর পর থেকে সম্মান হানি হয়েছে পর, এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই আমি দেখতে পাচ্ছি যে, দেখুন, মহিলাদের সম্মান হানি করা এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু সরকার কখনো সরাসরি ভিকটিমের বিরোধিতা করেনি, যেটা এ রাজ্যে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি সরাসরি ভিকটিম শেমিং শুরু করেছেন। সরাসরি যিনি নিগৃহীতা তার পাশে না দাঁড়িয়ে তারই কিভাবে খুঁত বের করা যায়, প্রশাসকের তো এটা ভূমিকা হওয়ার কথা না। প্রশাসক তো দুষ্কৃতীকে দমন করবে, কিন্তু তিনি দেখা যাচ্ছে দুষ্কৃতী দমন করার বদলে নিগৃহীতাদেরই দমন করতে শুরু করলেন। এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন খেল দেখিয়েছেন পশ্চিমবঙ্গে, এবং যার জন্য বাংলার সম্মানহানি হয়েছে, এ রাজ্যে চাকরি চুরি হয়েছে, এ রাজ্যে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। একটা প্রজন্মকে কার্যত শেষ করে দিয়েছে অর্থনৈতিকভাবে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মমতার নেতৃত্বাধীন সরকার। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি করে গেছে, এবং এখন সেটার শেষ সময় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে বিজেপি কালো হুন্ডি, কালো টাকা নিয়ে এসেছে, হুন্ডি নিয়ে অন্য রাজ্যে টাকা নিয়ে এসেছে। কাকে এসব কথা বলছেন? মানুষ কি জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারেও যারা প্রার্থী হয়েছেন তারা কারা? তিনি বলছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। তাহলে ওই সমস্ত 294টা কেন্দ্রে যারা দুর্নীতিগ্রস্ত প্রার্থী আছে তাদের সকলের দায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আজকে এগুলোরই প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টি। যতই তিনি কলকাঠি নাড়ার চেষ্টা করুক, তার খেলা শেষ হয়ে গেছে। এবার আমরা সরাসরি শুনব বিজেপি নেত্রী ফাল্গুনী কি বলছেন এই দিনের অনুষ্ঠান সম্পর্কে। শুভেন্দু অধিকারীর যে যুদ্ধ সঙ্গীত যেটা লঞ্চ হলো কলকাতা থেকে, শুনুন কি বলছেন ফাল্গুনী। লঞ্চ হলো ভবানীপুরে, কতটা আশাবাদী? 100% আশাবাদী বিজেপি। ভবানীপুর জিতছে, ভবানীপুর জিতবে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার উঠবে। কিন্তু মমতা ব্যানার্জি বলতে তিনি ঘরের মেয়ে, মানে এখানে বহিরাগত নাকি শুভেন্দু অধিকারী? আগে উনি পশ্চিমবঙ্গের মেয়ে ছিল, আর এখন উনি ভবানীপুরের মেয়ে হয়ে গেছে। পার্থক্যটা উনি নিজেই করেছেন। তা উনি যদি যখন নন্দীগ্রামে গিয়ে লড়েছিল তখন তিনি বহিরাগত ছিলেন, তিনি ওখানে লড়েছিলেন, কিভাবে লড়লেন বহিরাগত গিয়ে? উনি যেভাবে লড়েছেন, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও সেইভাবেই এখানে লড়তে এসেছেন। কর্মীদের পোস্টার ছেঁড়া হচ্ছে, মানে ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই, এটাই এদের কালচার। এরা ফ্ল্যাগ ছিঁড়বে, এরা সন্ত্রাস করবে, মানুষকে ভোট দিতে দেবে না, বুথে বসতে দেবে না, ব্যালট পেপার খেয়ে নেবে। এটাই তো তৃণমূল, মানে এটা
তো স্বভাবত যারা তৃণমূল তারা এরকমই করবে, এটাই আশা করি। মানুষ ভোট দেবে এবং এইখান থেকে তৃণমূলের এই জঙ্গল রাজ এটা 2026-এ খতম হবে। এই যে পুলিশের একটা দেখা গেল কিছুদিন আগে থানা ঘেরাও করা হলো, যেখানে কর্মীরা, তৃণমূল কর্মীরা নাকি পালিয়ে থানায় যাচ্ছে আশ্রয় নিতে, কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কর্মীরা থানায় যাচ্ছে আশ্রয় নিতে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল আর পুলিশ এটা কি আলাদা কিছু আছে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তো তিনি তো তার পুলিশ দিয়ে সমস্ত অন্যায়গুলোকে ধীরে ধীরে সাফাই করে দেন, মানে সেগুলোকে আড়াল করে ফেলেন। তো স্বভাবতই থানায় গিয়েই দুষ্কৃতিকারীরা আশ্রয় নেবে, কারণ ওটাই ওদের জায়গা, আর থানা সেটাকেই আশ্রয় দেবে। এটাই পশ্চিমবঙ্গেই সম্ভব, অন্য কোনো রাজ্যে সম্ভব নয়, যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। এই যে পাঠা বলি দেবে বলে একটা পোস্টার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভবানীপুরে, কি বলবেন এই বিষয়ে? এরকম দেখুন, কে কোথায় বলি হবে সে তো সময়ই বলবে। আমরা এই ধরনের নোংরা কথা নিয়ে আলোচনা করতে চাই না। যারা যেরকম তারা সেইভাবেই তাদের পরিচয় দেয়, কিন্তু মানুষ কাকে বলি দেবে সেটা সময় বলবে। আচ্ছা, একটা কথা, যে সংকল্প যে পত্র বেরোনো, তারপরে দেখা যায় জব কার্ড, মানে মহিলা ভরসা কার্ড একটা চালু করা হলো, মানে এতে কি মহিলা ভোট মানে বিজেপির দিকে আসছে, কি বলবেন? দেখুন, আমরা যেখানে ভোট হয়েছে আমরা সর্বত্রই দেখেছি যে মহিলাদের ভোট বিজেপির দিকে ধীরে ধীরে বাড়ছে। তো পশ্চিমবঙ্গেও মহিলাদের ভোট বিজেপির দিকেই আছে, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের নারীদের ওপর অত্যাচার, যেভাবে অসুরক্ষা, যেভাবে রেপ, যেভাবে সন্ত্রাস এই পশ্চিমবঙ্গে রয়েছে, সেইভাবেই আমরা পশ্চিমবঙ্গে যেরকম 3,000 টাকা আমরা এলে দেব, শুধু ভাতা নয়, আমরা পরিকাঠামোও তৈরি করব। যুবকদেরও যারা চাকরি পাবেন না তাদেরকেও আমাদের সেই ব্যবস্থা দেওয়া হবে 3,000 করে, এবং 1 কোটি বেকারের চাকরি দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 33% চাকরির ক্ষেত্রে আরক্ষণ দেওয়া হবে। মহিলা থানা দুর্গা স্কোয়ার তৈরি করা হবে। তো এবং বাসে উঠলে মহিলাদের ভাড়া ফ্রি করে দেওয়া হবে। তো বিভিন্নভাবে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে মহিলাদের হোস্টেল তৈরি করা হবে। তো আমরা সরকার এলে সেগুলো করব, কারণ যেভাবে মহিলারা প্রত্যেক দিন প্রতারিত হচ্ছে এই সরকারের কাছে, শুধু এই যে লক্ষ্মী ভাণ্ডার এটা নয়, মানে দেখুন কোনো পরিকাঠামো নেই। দিদিমণি স্বয়ং বলছে 8টার পরে মেয়েরা বেরিয়েও না। আজকে আরজি করের মতো, কামদুনির মতো, হাসকালির মতো, পার্ক স্ট্রিটের মতো ভয়াবহ ঘটনা ঘটছে, তারপরে সত্যিকারের দোষীদের কোনো শাস্তি হচ্ছে না। কামদুনিতে বারবার পিপি বদল হচ্ছে, কিন্তু আজও সেই পরিবার কোনো ন্যায় পায়নি। এবং আমরা বারবার দেখেছি একজন মহিলা মুখ্যমন্ত্রী বারবারই যারা রেপিস্ট, যারা খুনি, তাদের পক্ষে হয়েই তিনি সওয়াল করেন, তাদের পাশেই তিনি দাঁড়ান। তো সেখান থেকে তো মহিলাদের মুক্তি চাই, তাদের সম্মান চাই, তাদের অধিকার ফিরে পেতে চায় মহিলারা। তাতে যদি আমরা তাদের পাশে থাকি, অসুবিধা কোথায়? আজকে আপনাদের একটা অনুষ্ঠান আছে যেখানে বলা হচ্ছে আপনারা নাকি মমতা ব্যানার্জির বাড়ি যাবেন, কি ভোট চাইবেন, অভয়ের মাও সেখানে উপস্থিত থাকবেন, কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, ভোট চাওয়ার অধিকার তো সবার আছে, এবং সবার কাছে যাওয়ারও আছে। গণতন্ত্র এটাই বলে। আজকে কেউ তৃণমূল করছেন, তিনি যে পরবর্তীকালে বিজেপিকে ভোট দেবেন না, এটা তো কেউ বলতে পারেন না। কারণ একদিন 34 বছর ধরে সবাই সিপিএমই করেছিলেন। বদলটা তো আর আকাশ থেকে এসে মানুষ করেননি। এইখানকার সিপিএমের মানুষরাই কিন্তু এই তৃণমূলকে এনেছে। আজকে তৃণমূল সিপিএমের মানুষই তিত হয়ে আজ আগামী দিন বিজেপিকে আনবে, কারণ মানুষের অধিকার আছে বদল করার, মানুষের অধিকার আছে গণতন্ত্র ফিরে পাওয়ার। সেইভাবে মানুষ যাবে, যেতেই পারে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের এটাই সুস্থ রাজনীতির নিয়ম। একদম শেষ প্রশ্ন, ভবানীপুর এবং কলকাতার বিভিন্ন জায়গাতে HFC মানে হালাল ফ্রাইড চিকেন বলে একটি আউটলেট দেখতে পাওয়া যাচ্ছে। মানে একটা ধর্মনিরপেক্ষ দেশ, এর আগেও সংকল্পপত্রে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে হিন্দু মুসলিম সবার জন্য সমান অধিকার হবে, সেটা বৈবাহিক হোক বা উত্তরাধিকার সূত্রে। সেখানে দেখা যাচ্ছে যে HFC হালাল ফ্রাইড চিকেন, কি বলবেন? দেখুন, আমরা তো বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা, সেটাই এই HFC, এই যে ধীরে ধীরে এই যে 50% এখানে যে ফিরাদ হাকিম এখানকার আমাদের চেয়ারম্যান কলকাতার, তিনি বলছেন যে 50% মানুষ উর্দুতে কথা বলবেন। মমতা ব্যানার্জি নিজে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। দেখা যাচ্ছে ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলতে হচ্ছে। আজকে চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো যারা কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে, তারা কিন্তু বিজেপি করতেন না, সিপিএম করতে। হিন্দু হওয়ার অপরাধে তাদের তুলসীর মালা গলায় ছিল, তিনি মূর্তি তৈরি করতে বলে তাদের কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাদেরকে মারা হলো। তো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি চলছে, যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে, যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, যেভাবে SIR এর পরে আটঘরা বস্তি থেকে শুরু করে বিভিন্ন বস্তি এক এক করে ফাঁকা হয়ে গেছে, যেভাবে আমরা দেখেছি যে একটা পরিবারে প্রায় 200-250টা করে একজন তার বাবা,
ঠিক আছে, তো এইরকম উদাহরণও আমরা দেখেছি। তো এই উদাহরণ তৈরি করেছেন মমতা ব্যানার্জি। তো তিনি অনেক দিন আগে থেকেই চাইতেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার ইচ্ছে অনেক দিনে। কিন্তু এখান থেকে 42টা আসন পেলেও মমতা ব্যানার্জি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গটাকে তিনি যদি পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিতে পারেন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। সেই স্বপ্ন তিনি দেখছেন, কিন্তু সেই স্বপ্ন পশ্চিমবঙ্গের যে মানুষ, যারা এখানে হিন্দুরা যারা বসবাস করে, এটা কখনো হতে দেবেন না। তার মানে আমরা বলছি না যে আমরা 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 একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এবং মনে রাখবেন, 3 তালাক যেটা আমাদের মাইনরিটি বোনেদের যে চোখের জল, সেটা মুছে দিয়েছে কিন্তু আমাদের মাননীয় মোদিজি, নরেন্দ্র মোদী। তিনি কিন্তু এখানে বাধা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি কিন্তু এইটা প্রথমে আইনটা লাগু করতে দেননি। স্বভাবতই আমরা কিন্তু মানুষের সাথে রয়েছি, গণতন্ত্রের সাথে রয়েছি, এবং আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার সাথে রয়েছি। কেবলমাত্র দুধেল গাই বলে একজনকে আলাদা করে দেওয়া, কেবল মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা দিয়ে দেওয়া, কেন আজকে সংখ্যালঘু ভাই বোনেরা আমরা যে কলেজে পড়ি, স্কুলে পড়ি, তারা পড়বে না? আপনারা বলতে পারেন কেন পড়বে না? কেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না? কেন তাদের মাদ্রাসা শিক্ষা দিতে হবে? মাদ্রাসা শিক্ষা থেকে বেরিয়ে তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু আজকে যদি আমরা সাধারণ কলেজে পড়ি, যেখানে হিন্দু পড়বে, যেখানে মুসলিম পড়বে, যেখানে খ্রিস্টান পড়বে, সেখানে শিখ পড়বে, সেখানে জৈন পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে। তো আমরা সেই শিক্ষার কথা বলি, আমরা সেই সংস্কারের কথা বলি। আমরা কখনো দুধেল গাই বলে একজনকে চিহ্নিত করে দিয়ে তাদেরকে এই অসামাজিক করে সমাজে যে দৌরাত্ম্য, সমাজের যে অস্থিরতা, এটা আমরা কখনো ডেকে আনবো না। বন্ধুরা, এই ভিডিওটা একটু অন্যরকম ছিল, অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা, কিন্তু আমাদের মনে হলো ভবানীপুর যেহেতু এবার পাখির চোখ, এবারের ভোটে আগের বার যেমন নন্দীগ্রাম পাখির চোখ ছিল, এবার হচ্ছে ভবানীপুর। তাই ভবানীপুরের কোনো আপডেট যাতে আপনাদের মিস না হয় সেটা দেখা আমাদের কর্তব্য। তাই এই ভিডিও আপনাদের সামনে আমরা এলাম, এবং এই ভিডিও কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ বিশ্বাস। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করুন। আর মাত্র কটা দিন, কেউ কিন্তু ভোট মিস করবেন না। যারা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে যাবেন 23 তারিখ, এবং যারা দ্বিতীয় দফার নির্বাচনে 29 তারিখ ভোট দিতে যাবেন, আর কটা দিন। বন্ধুরা, মনটা শক্ত করুন, যতই গরম হোক ভোটটা কিন্তু দিতে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের অন্ত যদি করতে চান, আপনারা এই অপশাসনটাকে শেষ করতে চান, যদি বাংলায় একটা নতুন সূর্যোদয় চান, অবশ্যই দল বেঁধে ভোট দিতে যান, এবং কেউ যদি ভোট দিতে আটকায় রুখে দাঁড়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।